জগন্নাথের যাত্রা আর বৃষ্টি হবে না, শুরু হয়ে গেছে বৃষ্টি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল, আপনাদের চ্যানেল হঠাৎ ইচ্ছেতে। আজকে আমরা যেই জায়গাটা ঘুরে আসব সেটার পেছনে রয়েছে 628 বছরের ঐতিহ্য, মাহেশের রথযাত্রা। চলুন এই পুণ্যতিথিতে আপনাদেরও ঘুরে দেখাই রথযাত্রা, এবং সেখানে বছরের বিভিন্ন সময় কি করে আসবেন সেটাকেও আপনাকে জানিয়ে দিচ্ছি। আমার বাড়ি যেহেতু পানিহাটি গঙ্গার ঘাটের খুব কাছে, সেই জন্য খুব সহজেই আমি পৌঁছে গেছিলাম মাহেশ। প্রথমে পানিহাটি গঙ্গা ঘাট থেকে 8 টাকার বিনিময়ে চলে গেছিলাম কন্যগর ঘাট, এবং সেখান থেকে 20 টাকার বিনিময়ে অটো ভাড়া করে চলে গেছিলাম মাহেশ। আপনারা যদি ব্যারাকপুর এবং টিটাগড় থেকে আসতে চান তাহলেও খুব সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন মাহেশ, সেই একই পথে, অর্থাৎ গঙ্গায় ফেরি সার্ভিস ব্যবহার করে। আমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বা বাংলা ভাষায় যারা পড়াশোনা করেছি, তাদের ছোটোবেলায় রচনা লেখার একটা পোর্শন থাকতো বাংলায়, সেখানে মেলা রচনা খুব আসতো। ছোটোবেলায় এই মেলা রচনা লেখার জন্য আমরা মাহেশের রথের মেলার কথা উল্লেখ করতাম। সেই মাহেশের রথ কিন্তু আমার কখনো দেখা হয়নি। আজকে নিজে স্বচক্ষে সেই মাহেশের রথও দেখব এবং আপনাদেরও দেখাবো সেই মাহেশের রথ। নবরত্ন ধাঁচের এই রথ বাংলার মন্দিরের অনুকরণে এই রথটাকে তৈরি করা। কৃষ্ণচন্দ্র বসু বর্তমানে লোহার রথটি তৈরি করে দেন। মার্টিন বার্ন কোম্পানি এই রথটি তৈরি করে। সেই সময়ে এই রথটার দাম পড়েছিল প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি। 1885 সাল থেকে সেই রথ টানা শুরু হয়, এখনও যা বর্তমান। রথটি রয়েছে 50 ফুটের এবং 12টি লোহার চাকা বিশিষ্ট। মন্দিরের প্রবেশ পথে রয়েছে খুব সুন্দর একটি নাট মন্দির। মাহেশের রথের ইতিহাস জানতে গেলে আমাদের কিন্তু সাথে জেনে নিতে হবে পুরীর রথের ইতিহাস। পুরীর রথ কবে শুরু হয় এবং পুরীর বিভিন্ন রথের বিভিন্ন নাম রয়েছে, সেই জিনিসগুলোও কিন্তু আমাদের জানতে হবে। চলুন তাহলে আপনাদের জানাই যে সেই রথগুলোর নাম এবং বৈশিষ্ট্য কী কী আছে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর 3টি রথ প্রতি বছর নির্দিষ্ট গাছের কাঠ দিয়েই তৈরি হয়ে থাকে। এইগুলো প্রথাগতভাবে দাসপাল্লার থেকে ছুতোদের বিশেষজ্ঞ দলের দ্বারাই তৈরি হয়ে থাকে, যাদের এই রথ বানানোর বংশগত অধিকার রয়েছে। কাঠগুলো ঐতিহ্যগতভাবেই মহানদীতে জেনে বুঝেই ভাসিয়ে দেওয়া হয়, পরে এগুলো পুরীর কাছেই সংগ্রহ করা হয়। 3টি রথের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্র দেবের রথের নাম তালধ্বজা এবং সুভদ্রা দেবীর রথের নাম দর্পদালনা। জগন্নাথ দেবের রথে রয়েছে 16খানা চাকা, বলভদ্র দেবের রথে রয়েছে 14টি চাকা এবং সুভদ্রা দেবীর রথে রয়েছে 12টি। এই রথগুলোতে কিন্তু একেবারে কোনোভাবেই পেরেকের ব্যবহার করা হয় না। এক সেবায়তের সাথে একবার কথা বলে নিই এই মন্দিরের ইতিহাস বা রথযাত্রা কবে থেকে শুরু হয়েছিল সেটা জানার জন্য। এই মন্দির আগে ছিল গঙ্গার তীরে লতাপাতার মন্দির। তখন সাধক ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তখনকার দিনের যারা সেবায়ত ছিলেন তারা পরবর্তীকালে আশঙ্কা করলেন যে এই মন্দির হয়তো কোনোদিন নদী গর্ভে চলে যাবে, কারণ গঙ্গার পশ্চিম পাড় ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়েছিল নদী গর্ভে চলে যাওয়ার মতনই। তাই ওই মন্দিরকে তখন গঙ্গার পশ্চিম পাড়ে জিটি রোডের পশ্চিম দিকে স্থানান্তরিত করা হলো, এবং এই মন্দির তৈরি করে দিয়েছিলেন কলকাতার মল্লিক পরিবার।
রামমোহন মল্লিক, উনি মন্দিরটি তৈরি করে ঠাকুরকে এখানে আনার ব্যবস্থা করেছে। এই মন্দিরে নিত্য ভোগ হয়, 365 দিনই ভোগ হবে, সন্ধ্যাবেলা শেতল হবে। এটা বরাবরের রীতি, প্রচলিত রীতি, এইভাবেই চলে আসছে, আজ অবধি তাই চলছে। কম করে 5 কেজি চালের ভোগ দিতেই হবে। এসে আনুষঙ্গিক ডাল, চচ্চড়ি, নানান রকম ভাজা, পোলাও, মালপো, পনির, ধোঁকা, নানান রকম ব্যঞ্জন সহকারে ওনাকে দেওয়া হয়। মায়ের রথযাত্রা শুরু হয়েছে যবে থেকে মন্দির, তবে 628 বছর আগে তখন হয়েছে। এই রথযাত্রায় শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এসেছিলেন, রামকৃষ্ণদেব এসেছিলেন, মা সারদা এসেছিলেন, তারা রথের সামনে নৃত্য করেছেন। আর রাধারানী নামে এক বালিকা এসেছিল, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে ইতিহাস হয়ে আছে। সে রথ দেখতে এসে হারিয়ে গিয়েছিল, হারিয়ে যাওয়ার পরে তাকে কীভাবে উদ্ধার করা হয়েছিল সব সেই উপন্যাসে আছে, এবং সেটা একটা ইতিহাস। শুধু পুজো উপলক্ষেই নয়, বছরের বিভিন্ন সময় এখানে বসে খাওয়া মানে বসে ভোগ খাওয়ার কিন্তু সুব্যবস্থাই রয়েছে। একটা সুন্দর মেলার বৈচিত্র্য কিন্তু এখানেও বর্তমান। কোনো দোকানি বসেছে, তার দোকানের পসরা নিয়ে সাথে পাওয়া যাচ্ছে জিলিপি, মিষ্টি এবং অনেক কিছু। দেখতে পাওয়া যায় কোনো মা তার সন্তান সম গোপালকে নিয়ে এসেছে এই মন্দির চত্বরে। দেখতে পাওয়া যায় এখানে দোকানিরা ভাজছে জিলিপি, ছোটবেলার কথা পুরোপুরি মনে করিয়ে দিচ্ছে। জগন্নাথ দেবকে রথে তোলার আগে না কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো পালন করে নেওয়া হয়। তার মধ্যে একটি হলো কিছু মানুষ সেই মন্দির থেকেই কীর্তন করতে করতে নিজেদের এরিয়া বা নিজেদের পাড়ার প্রদক্ষিণ করবে। কিছু মানুষকে দেখলেন আপনারা কিছুক্ষণ আগে যে খোল বাজাতে বাজাতে কৃষ্ণ নাম করতে করতে এগিয়ে যাচ্ছেন। এবার আপনাদের বলি, এই খোল কখন বাজায় বা ঢাকি বা কখন বাজায়? খোল বাজানোর কথার মানে হচ্ছে খুলে বাজা, মানে কৃষ্ণ নাম সবাইকে শোনানোর জন্য খোল বাজানো হয়। আর ঢাক বাজানো হয় বিভিন্ন শক্তির আরাধনায়, যে সমস্ত গুরুমন্ত্রগুলোকে চাপা দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ সেগুলো শুনতে না পারে, সেই জন্য বাজানো হয় ঢাক। আগেই আপনাদের বলেছিলাম কিছু রীতিনীতি কিন্তু এনারা ফলো করেন। তার মধ্যে একটি হলো মন্দিরের আরাধ্য নারায়ণ শিলাটিকে নিয়ে রথের চারিধারে কয়েক পাক এরা কিন্তু ঘোরেন। তার কিছুক্ষণ পরেই সেই মহেন্দ্রক্ষণ এসে দাঁড়ায় যখন জগন্নাথ দেবকে রথে তোলা হয়। রথ চলার আগে বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়েই এই রথযাত্রাকে উদযাপন করা হয়। সেই বর্ণাঢ্য অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের জন্য রইল। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গার সাথে। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন হঠাৎ ইচ্ছের। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।